হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সায়েন্স গাইড। আজকে আলোচনা করতে চলেছি ইনঅর্গানিক কেমিস্ট্রি কেমিক্যাল বন্ডিং। কেমিক্যাল বন্ডিংটা আজ আলোচনা করব। তো কেমিক্যাল বন্ডিংয়ে আমরা যেটি প্রথমে আলোচনা করব তা হলো ইলেকট্রোভ্যালেন্সি, অর্থাৎ ধাতব পরমাণুর ইলেকট্রোভ্যালেন্সি আমাদের আলোচনা করতে হবে। তাহলে ফার্স্ট আলোচনা করব ইলেকট্রোভ্যালেন্সি। ইলেকট্রোভ্যালেন্সি কথা অর্থ হচ্ছে ধাতব যোজ্যতা, অর্থাৎ মেটালে যোজ্যতা কত হবে। মেটালের যোজ্যতা নির্ধারণ করা হয় মেটালটি বাইরে কক্ষে কতগুলি ইলেকট্রন বর্জন করে স্টেবল ইলেকট্রন কনফিগারেশন অর্জন করে সেটা নির্ধারণ করে। তাহলে ইলেকট্রোভ্যালেন্সি বলতে বোঝায় যে মেটাল বা ধাতব পরমাণুটি মেটালটি বাইরের কক্ষে ইলেকট্রন বর্জন করে বাইরের কক্ষের ইলেকট্রন বর্জন করে স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন অর্জন করে। তো বাইরে কক্ষে যতগুলি ইলেকট্রন বর্জন করবে ঠিক ততগুলি হবে তার ইলেকট্রোভ্যালেন্সি, অর্থাৎ যোজ্যতা। তাহলে যতগুলি ইলেকট্রন বর্জন করে সেই সংখ্যা হবে যোজ্যতা। তাহলে আমরা দেখব যে এস ব্লক এলিমেন্ট, ডি ব্লক এলিমেন্ট এবং পি ব্লক এলিমেন্ট, এই তিনটে ব্লকে যে সমস্ত ধাতব যৌগগুলি আছে বা ধাতব মৌলগুলি আছে তারা কতগুলি ইলেকট্রন বর্জন করলে স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন আসবে। প্রথমে আমরা আসি এস ব্লক এলিমেন্টের ক্ষেত্রে। তো এস ব্লক এলিমেন্টের ক্ষেত্রে দুটো গ্রুপ আছে, একটা অ্যালকালাইন মেটাল বলা হয়, একটা হচ্ছে অ্যালকালি মেটাল আর একটা হচ্ছে অ্যালকালাইন আর্থ মেটাল। ফার্স্ট হচ্ছে অ্যালকালি মেটাল। এই অ্যালকালি মেটালের ক্ষেত্রে তাদের ইলেকট্রোভ্যালেন্সি কত হবে। অ্যালকালি মেটাল হচ্ছে গ্রুপ 1, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এই এলিমেন্টগুলো রয়েছে। এদের ইলেকট্রনিক কনফিগারেশন 2s1, 3s1, 4s1, 5s1, 6s1 অ্যান্ড 7s1, এই রকম ইলেকট্রনিক কনফিগারেশন আছে। তাহলে দেখো এই প্রত্যেকটা এলিমেন্টের বাইরের কক্ষে একটি ইলেকট্রন আছে, আর এই বাইরের কক্ষ থেকে একটি ইলেকট্রন বর্জন করলে স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন আসবে। তাহলে আমরা দেখব যে লিথিয়াম মাত্র একটি ইলেকট্রন বর্জন করে লিথিয়াম +1 হবে, সোডিয়াম এক ইলেকট্রন বর্জন করলে হবে সোডিয়াম +1, পটাশিয়াম একটি ইলেকট্রন বর্জন করলে হবে Ka+, রুবিডিয়াম একটি ইলেকট্রন বর্জন করলে হবে Rb+, সিজিয়াম একটি ইলেকট্রন বর্জন করলে হবে Cs+। তাহলে প্রত্যেকটা এলিমেন্ট অর্থাৎ অ্যালকালি মেটালের ক্ষেত্রে বাইরে কক্ষে দেখো একটা ইলেকট্রন বর্জন করলে কোর সেলটা মানে ভেতরে যে সেল রয়েছে সেই সেলে প্রত্যেকটা কক্ষকের মধ্যে ইলেকট্রন সম্পূর্ণ আছে বা ভর্তি আছে, অর্থাৎ স্টেবল ইলেকট্রন কনফিগারেশন। মানে লিথিয়াম প্লাসের ক্ষেত্রে দেখো একটা ইলেকট্রন যদি বর্জন করি তাহলে আগের যে অরবিটাল আছে সেটা 2,1s2, এটা স্টেবল। সোডিয়ামের ক্ষেত্রে আসবে 2s2, 2p6, এই যে আগে রয়েছে স্টেবল। পটাশিয়ামের ক্ষেত্রে আসবে 3s2, 3p6, স্টেবল। কারণ প্রত্যেকটা দেখো কক্ষগুলো ইলেকট্রন দ্বারা ফুলফিল আছে। এস যে অরবিটাল আছে দুটো ইলেকট্রন ফুলফিল আছে, পি যে অরবিটাল আছে তাতে 6 ইলেকট্রন, প্রতিটা অরবিটালের মধ্যে ইলেকট্রন দ্বারা ফুলফিল আছে, তাহলে এগুলো স্টেবল। তাহলে এই সমস্ত এলিমেন্টের ক্ষেত্রে দেখো এদের ভ্যালেন্সি 1 হয়ে যাচ্ছে, অর্থাৎ এক একক পজিটিভ চার্জ।
তাহলে এরা হচ্ছে ইউনিভ্যালেন্ট, অর্থাৎ এদের ক্ষেত্রে যোজ্যতা ইজ ইকুয়াল টু 1 আসবে, প্রত্যেকটা যোজ্যতা কিন্তু +1, রাইট। এরপর আমরা দেখব যে অ্যালকালাইন আর্থ মেটালের ক্ষেত্রে কী হবে। এবার দেখব আমরা অ্যালকালাইন আর্থ মেটাল। অ্যালকালাইন আর্থ মেটাল, এই সমস্ত মেটালের ক্ষেত্রে তাদের ইলেকট্রোভ্যালেন্সি কী হবে। অ্যালকালাইন আর্থ মেটাল অর্থাৎ গ্রুপ 2, দ্বিতীয় গ্রুপে যে সমস্ত এলিমেন্টগুলো রয়েছে তা হলো বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, এই সমস্ত এলিমেন্ট রয়েছে। এদের ইলেকট্রনিক কনফিগারেশন 2s2, ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে 3s2, ক্যালসিয়ামের ক্ষেত্রে 4s2, স্ট্রনসিয়াম হচ্ছে 5s2 আর বেরিয়াম হচ্ছে 6s2। এই রকম ইলেকট্রনিক কনফিগারেশন আছে। তাহলে এলিমেন্টগুলি থেকে বাইরে কক্ষে যে ইলেকট্রন আছে অর্থাৎ এস ইলেকট্রন দুটি, সেই দুটি ইলেকট্রন বর্জন করলে কোর সেল অর্থাৎ ভেতরে যে সেলটা রয়েছে সেখানে ইলেকট্রন ফুলফিল থাকবে। তাহলে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম এবং বেরিয়াম, এই এলিমেন্টগুলো প্রত্যেকটা এস থেকে, এস যে কক্ষক রয়েছে, এস যে অরবিটাল আছে, এখান থেকে ইলেকট্রন বর্জন করবে। তাহলে আমরা দেখব যে বেরিলিয়াম দেখো দুটো ইলেকট্রন বর্জন করছে, বর্জন করলে বেরিলিয়াম 2+ উৎপন্ন হবে। ম্যাগনেসিয়াম দুটো ইলেকট্রন বর্জন করছে, করলে ম্যাগনেসিয়াম 2+ উৎপন্ন হবে। ক্যালসিয়াম দুটো ইলেকট্রন বর্জন করছে, হয়ে যাবে ক্যালসিয়াম 2+। স্ট্রনসিয়াম দুটো ইলেকট্রন বর্জন করছে, হয়ে যাবে স্ট্রনসিয়াম 2+। অ্যান্ড বেরিয়াম দুটো ইলেকট্রন বর্জন করছে, হয়ে যাবে বেরিয়াম 2+। তাহলে এই সমস্ত এলিমেন্টগুলো প্রত্যেকটা ভ্যালেন্সি হচ্ছে 2, তাহলে এদের ক্ষেত্রে ভ্যালেন্সি 2 হবে। ভ্যালেন্সি ইজ ইকুয়াল টু 2, ভ্যালেন্সি মানে যোজ্যতা, যোজ্যতা ইজ ইকুয়াল টু 2 আসবে। কারণ এই সমস্ত এলিমেন্টের ক্ষেত্রে দেখো বাইরের কক্ষে ইলেকট্রনিক কনফিগারেশন প্রত্যেকটা ক্ষেত্রে এসে দুটো করে ইলেকট্রন আছে, আর সেই দুটো ইলেকট্রন বর্জন করলে এটা 2 ইউনিট পজিটিভ চার্জ উৎপন্ন করবে, অর্থাৎ বেরিলিয়াম 2+, ম্যাগনেসিয়াম 2+, ক্যালসিয়াম 2+, স্ট্রনসিয়াম 2+ এবং বেরিয়াম 2+। তাহলে বলতে পারি এদের ক্ষেত্রে ইলেকট্রোভ্যালেন্সি ইজ ইকুয়াল টু 2, অর্থাৎ এই সমস্ত এলিমেন্টগুলো যোজ্যতা 2 দেখায়। নেক্সট আমরা ডি ব্লকের ক্ষেত্রে যাব। ডি ব্লকগুলো কত ভ্যালেন্সি দেখাবে। ডি ব্লক এলিমেন্টগুলি পরিবর্তনশীল যোজ্যতা দেখায়, এখানে কিন্তু ভ্যারিয়েবল ভ্যালেন্সি দেখাবে, ভ্যারিয়েবল ভ্যালেন্সি, কেমন? ভ্যারিয়েবল ভ্যালেন্সি মানে পরিবর্তনশীল যোজ্যতা, পরিবর্তনশীল যোজ্যতা দেখাবে। ওকে, তো পরিবর্তনশীল যোজ্যতা আমরা কি দেখব না, পরিবর্তনশীল যোজ্যতা বলতে এই সমস্ত এলিমেন্টগুলি একের বেশি যোজ্যতা দেখাবে, অর্থাৎ এরা একের বেশি যোজ্যতা দেখায়, কেমন? একের বেশি যোজ্যতা দেখাবে। তো কেন একের বেশি যোজ্যতা দেখাবে না, দেখব বাইরে কক্ষে থেকে ইলেকট্রন বর্জন করার পরেও আরও কিছু ইলেকট্রন বর্জন করবে যাতে করে স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন পায়। যেমন ধরো আয়রন Fe, আয়রনের ক্ষেত্রে ইলেকট্রনিক কনফিগারেশন 3d6 4s2, এই রকম ইলেকট্রনিক কনফিগারেশন আছে। তাহলে দেখো প্রথমে এই যে 4s দুটো ইলেকট্রন রয়েছে, এই দুটো ইলেকট্রন বর্জন করবে। তাহলে ফার্স্ট আয়রন দুটো ইলেকট্রন বর্জন করলো, করে ডাই পজিটিভ উৎপন্ন হয়, দ্যাট ইজ আয়রন Fe2+। এই অবস্থায় 3d6 ইলেকট্রনিক কনফিগারেশন রয়েছে, অর্থাৎ ডি উপকে 6 ইলেকট্রন রয়েছে, ডি উপকে 6 ইলেকট্রন রয়েছে, এই 6 ইলেকট্রন আছে।
তাহলে দেখো আর একটি মাত্র ইলেকট্রন বর্জন করতে পারলে ডি উপকে 5টা ইলেকট্রন হবে, অর্থাৎ অর্ধপূর্ণ হবে, এবং এই অর্ধপূর্ণ বা হাফ ফিল স্টেবল। তো আমরা কি দেখব না আয়রন 2+ থেকে আবার একটা ইলেকট্রন বর্জন করবে, কারণ স্টেবিলিটি পাওয়ার জন্য। তাহলে এই 3d5 ইলেকট্রনিক কনফিগারেশনটা স্টেবল, এটা স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন। তাহলে এখান থেকে বুঝলাম, দেখো প্রথমে বাইরে কক্ষ থেকে ইলেকট্রন বর্জন করছে, এবার ডি থেকে ইলেকট্রন বর্জন হবে কি হবে না তার নির্ভর করছে স্টেবল ইলেকট্রন কনফিগারেশনের উপর। এখানে 3d6 আছে, তাহলে আর একটা ইলেকট্রন বর্জন করলে 3d5 হয়ে যাচ্ছে, তখন কিন্তু আয়রন আর একটা জ্বালানি স্তর দেখা যাচ্ছে, অর্থাৎ 3+ and 2+। তাহলে এখানে ভ্যালেন্সি দুটো হয়ে গেল, এখানে ভ্যালেন্সি বা যোজ্যতা দুটো, একটা 2 একটা 3, সেজন্যকে ফেরাস বলা হয় আর এটাকে ফেরিক বলা হয়। কম সংখ্যক জ্বালানি স্তর বা যোজ্যতা আছে সেটা হচ্ছে ফেরাস, আর বেশি সংখ্যক যোজ্যতা রয়েছে সেটা হচ্ছে ফেরিক। তাহলে এইভাবে ডি ব্লকের ক্ষেত্রে পরিবর্তনশীলতা দেখা যায়। নেক্সট আরও এক্সাম্পল দেবো আমরা। ধরো কোপারের ক্ষেত্রে কি ঘটবে? ধরো কোপারের ক্ষেত্রে ইলেকট্রনিক কনফিগারেশন দেখবো আমরা 3d10 ইলেকট্রনিক কনফিগারেশন এবং 4s1, এই রকম ইলেকট্রনিক কনফিগারেশন আছে, রাইট? তো কোপারের ক্ষেত্রে যেহেতু 4s1 ইলেকট্রন আছে, তাহলে এই একটা ইলেকট্রন বর্জন করবে। বর্জন করলে কিউ প্লাস অর্থাৎ কোপার +1 জ্বালানি স্তর দেখাবে, মানে এই অবস্থায় কোপারে যোজ্যতা 1, ভ্যালেন্সি 1। তাহলে এখন 3d10 ইলেকট্রনিক কনফিগারেশন আছে। তো কোপারে যে প্রোটন সংখ্যা রয়েছে, ওই প্রোটন সংখ্যা দিয়ে ডি 10টা ইলেকট্রনকে ভালোভাবে আকর্ষণ করতে পারে না, কারণ এখানে ইলেকট্রন রিপালশনটা হয়। তাহলে ডি উপকে ইলেকট্রন রিপালশনটা হয়, যদিও স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন, এখানে ইলেকট্রন রিপালশনটা হয়, কারণ ফুলফিল আছে। এই ইলেকট্রন অর্থাৎ ডি উপকে যে ইলেকট্রন আছে ইলেকট্রন রিপালশন হয়, আর রিপালশন হওয়ার জন্য কোপার কী করবে, আবার ফার্দার একটা ইলেকট্রন বর্জন করবে। বর্জন করলে কিউ ফ্রিক অর্থাৎ কোপার 2+। এখন এই অবস্থায় 3d9 ইলেকট্রনিক কনফিগারেশন। তাহলে দেখলাম যে এস থেকে ইলেকট্রন বর্জন করলে কোপার +1, আবার ডি থেকে ফার্দার আবার একটা ইলেকট্রন বর্জন করলে এখানে কোপার 2+। তাহলে কোপারে জারণ স্তর দেখো কোপার +1 অ্যান্ড কোপার 2+, এই দুটি জারণ স্তর দেখা যায়, কোপার +1 অ্যান্ড কোপার 2+। ওকে, তাহলে কোপার +1 জারণ স্তর অ্যান্ড কোপার 2+ জারণ স্তর দুটো দেখা যায়। তোরা আরেকটা এক্সাম্পল দিই, টাইটেনিয়াম TI, স্ক্যান্ডিয়াম টাইটেনিয়াম। টাইটেনিয়ামের ক্ষেত্রে ইলেকট্রনিক কনফিগারেশন দেখো 3d2 অ্যান্ড 4s2, এই রকম ইলেকট্রনিক কনফিগারেশন আছে। তাহলে টাইটেনিয়াম দেখো বাইরের কক্ষ থেকে ইলেকট্রন বর্জন করবে। টাইটেনিয়াম দুটো ইলেকট্রন বর্জন করলো, বর্জন করলে টাইটেনিয়াম 2+ তৈরি করবে, রাইট? এই অবস্থায় ইলেকট্রনিক কনফিগারেশন 3d2। তো ডি উপকৃত আবার ফার্দার ইলেকট্রন বর্জন করলে ডি 0 করে দেবে, কারণ 3d2 স্টেবল নয়। যেহেতু স্টেবল এই ইলেকট্রনিক কনফিগারেশন নয়, তাহলে ইলেকট্রন বর্জন করবে। তার মানে টিআই 2+ থেকে আবার দুটো ইলেকট্রন বর্জন করলে টিআই 4+ তৈরি করবে, তখন কিন্তু 3d0 ইলেকট্রনিক কনফিগারেশন, রাইট? টাইটেনিয়াম 2+ থেকে ফার্দার ইলেকট্রন বর্জন করলে টাইটেনিয়াম 4+ উৎপন্ন হলো। তাহলে এই রকম হবে এদের ইলেকট্রনিক কনফিগারেশন। তাহলে দেখো এখানে দুটো ভ্যালেন্সি পাওয়া যাচ্ছে, একটা 2+ একটা 4+। তো এই কারণে আমরা দেখব যে ডি ব্লক এলিমেন্টের ক্ষেত্রে বা সন্ধিগত মৌলের ক্ষেত্রে, ট্রানজিশন এলিমেন্টের ক্ষেত্রে একের বেশি জারণ স্তর দেখা যায়, অর্থাৎ 2 দেখাবে, কারো কাছে 3 দেখাচ্ছে, কারো কাছে 4 দেখাচ্ছে, এইভাবে, রাইট? ধরো স্ক্যান্ডিয়াম যদি বলি, স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে 3d1 অ্যান্ড 4s2 এইরকম ইলেকট্রন কনফিগারেশন। তাহলে স্ক্যান্ডিয়াম কী করবে, প্রথমে দুটো ইলেকট্রন বর্জন করবে, কারণ 4s2 দুটো ইলেকট্রন আছে, হয়ে যাবে স্ক্যান্ডিয়াম 2+। এই অবস্থা দেখো 3d1, তাহলে ডিতে 1 ইলেকট্রন থাকতে পারে না, তো কী দেবো, স্ক্যান্ডিয়াম 2+
মাইনাস ইলেকট্রন বর্জন করলে স্ক্যান্ডিয়াম 3+ উৎপন্ন করবে। তখন ইলেকট্রনিক কনফিগারেশন হবে 3d0। এইরকম ইলেকট্রনিক কনফিগারেশন আসবে। তাহলে স্ক্যান্ডিয়াম দেখো 2+ অ্যান্ড 3+ দুটোই ইলেকট্রোভ্যালেন্সি দেখায় বা যৌথ দেখায়। তো আমরা এই কারণে বলছিলাম যে ডি ব্লকের ক্ষেত্রে আমরা দেখব পরিবর্তনশীল যৌথ দেখা যায়, রাইট। এবার আসি আমরা পি ব্লকের ক্ষেত্রে। তো পি ব্লকে যে সমস্ত ধাতু এলিমেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু পরিবর্তনশীল যৌথ দেখা যায়। তাহলে পি ব্লক এলিমেন্ট, এই পি ব্লক এলিমেন্টের ক্ষেত্রে আমরা দেখব যে ভ্যারিয়েবল ভ্যালেন্সি দেখা যাচ্ছে, মানে পরিবর্তনশীল যৌথ দেখা যায়, পরিবর্তনশীল যোজ্যতা দেখা যায়। কেমন? তাহলে এদের ক্ষেত্রে ভ্যারিয়েবল ভ্যালেন্সি দেখা যাবে। ধরো পি ব্লকে যে আমরা ফার্স্ট গ্রুপ আছে অর্থাৎ থার্ড যে গ্রুপটা পিরিয়ড টেবিলে, সেখানে রয়েছে বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম রয়েছে, ইন্ডিয়াম, থ্যালিয়াম, এই এলিমেন্টগুলো রয়েছে। তো দেখো গ্যালিয়াম যদি ভাবি, এখানে গ্যালিয়ামের ক্ষেত্রে এটা 2s, এটা 3s, এটা 4s। তো 4s2 ইলেকট্রনিক কনফিগারেশন অ্যান্ড 4p1 ইলেকট্রনিক কনফিগারেশন। কারণ বোরনের ক্ষেত্রে ইলেকট্রনিক কনফিগারেশন জানি 2s2 2p1, কারণ পি ব্লকের ফার্স্ট এলিমেন্ট হচ্ছে 2p1 আসবে, এটা 3s2 3p1, এটা 4s2 4p1। তাহলে এখানে বাইরে কোকে ইলেকট্রন কনফিগারেশন দেখো, পি থেকে ইলেকট্রন 1 আর এসে ইলেকট্রন 2। তো গ্যালিয়াম করবে কি, গ্যালিয়াম -1 ইলেকট্রন বর্জন করবে, করলে গ্যালিয়াম +1 যা অস্ত দেখাবে। তখন ইলেকট্রন কনফিগারেশন দেখো 4s2। আর এই ইলেকট্রন কনফিগারেশনটা জাস্ট লাইক অ্যালকালাইন আর্থ মেটাল, যেমনটি দেখেছিলাম বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, তাদের ক্ষেত্রে দেখব যে এসে দুটো ইলেকট্রন ছিল, সেখান থেকে ইলেকট্রন বর্জিত হয়েছিল। তো গ্যালিয়ামকেও কি ফার্দার আবার এই এস থেকে দুটো ইলেকট্রন বর্জন করবে, করলে গ্যালিয়াম 3+ তৈরি করবে। তাহলে এখানে দেখো দুটো জড়তা পাওয়া যাচ্ছে, একটা +1 আর একটা হচ্ছে 3+। এবার এস থেকে ইলেকট্রন বর্জন করলে তার ভেতরে যে কক্ষটা রয়েছে বা সেলটা রয়েছে, সেই সেলের সমস্ত অরবিটালে ইলেকট্রন দ্বারা পূর্ণ আছে, অর্থাৎ স্টেবল আছে। একই ঘটনা ইন্ডিয়ামের ক্ষেত্রে 5s2 5p1 ইলেকট্রনিক কনফিগারেশন। তো আমরা ইন্ডিয়ামের ক্ষেত্রে দেখব যে যেহেতু 5s2 আছে, 5p1 ইলেকট্রনিক কনফিগারেশন আছে, ইন্ডিয়াম একটা ইলেকট্রন বর্জন করবে, বর্জন করলে ইন্ডিয়াম +1 হবে। ইন্ডিয়াম +1 থেকে এস থেকে ইলেকট্রন বর্জন করবে, করলে ইন্ডিয়াম 3+ উৎপন্ন করবে। এইরকম হবে। তাহলে এখানে ইন্ডিয়ামে ভ্যালেন্সি 1 আর এখানে ইন্ডিয়ামে ভ্যালেন্সি 3, অর্থাৎ এই সমস্ত ক্ষেত্রে আমরা দেখব পরিবর্তনশীল যৌথ দেখায়। টিএল থ্যালিয়ামের ক্ষেত্রে কী হবে? দেখো থ্যালিয়ামের ক্ষেত্রে ইলেকট্রনিক কনফিগারেশন 6s2 6p1, তাহলে বাইরে কক্ষ থেকে ইলেকট্রন বর্জন করবে অর্থাৎ 6p1। তো থ্যালিয়াম হবে -1 ইলেকট্রন বর্জন করলে থ্যালিয়াম +1 আসবে। এবার থ্যালিয়াম এই এস থেকে ইলেকট্রন বর্জন করলে +1 থেকে এস থেকে ইলেকট্রন বর্জন করলে থ্যালিয়াম 3+ উৎপন্ন হবে। কেমন? থ্যালিয়াম প্লাস থেকে দুটো ইলেকট্রন যখন বর্জন করলে থ্যালিয়াম 3+ উৎপন্ন হচ্ছে। তো এখানে দেখো ইলেকট্রনিক কনফিগারেশন 5d10 আছে অ্যান্ড 4f14 রয়েছে। তাহলে থ্যালিয়ামের ক্ষেত্রে 4f14 রয়েছে। যেহেতু এফ উপকক্ষে ইলেকট্রন রয়েছে আর এফ উপকক্ষের আবরণী ক্ষমতা খুব কম হয়, তাহলে এফ উপকক্ষের আবরণী ক্ষমতা খুব কম হবে, খুব কম হয়। যেহেতু কম, তাহলে দেখব এই থ্যালিয়ামের নিউক্লিয়াস কী করছে না 6s2 ইলেকট্রনকে তীব্রভাবে আকর্ষণ করে। তাহলে নিউক্লিয়াসের পজিটিভ
নিউক্লিয়াসের পজিটিভ চার্জ 6s2 ইলেকট্রনগুলিকে তীব্রভাবে আকর্ষণ করে যেহেতু তীব্রভাবে আকর্ষণ করছে তাহলে ওই 6s থেকে ইলেকট্রন বর্জিত হবে না বা সহজে বর্জন করতে পারবে না। এর ফলে আমরা দেখব যে যেহেতু 6s2 থেকে ইলেকট্রন বর্জন হচ্ছে না তাহলে ওই 6s2 ইলেকট্রনটা ইনার্ট। তাহলে এখানে দেখব এই ইলেকট্রনকে ইনার্ট করে দিচ্ছে, ইনার্ট, এবং দুটো ইলেকট্রন আছে তাহলে ইনার্ট পেয়ার, অর্থাৎ এই দুটো ইলেকট্রন যুগ্মকে ইনার্ট করে দেয়, নিষ্ক্রিয় করে দেয়, ইলেকট্রন বর্জন করতে দেবে না। তার কারণ নিউক্লিয়াস পজিটিভ চার্জটা ওই 6s ইলেকট্রনকে বেশি করে আকর্ষণ করছে, তার কারণ এফ উপভোগে ইলেকট্রন রয়েছে, অর্থাৎ এফ উপভোগের আবেগিক ক্ষমতা কম হয়। তো এটিকে বলা হয় ইনার্ট পেয়ার এফেক্ট। এই ইনার্ট পেয়ার এফেক্টটা অ্যাপিয়ার হয় এফ উপভোগকে আবেগিক ক্ষমতা কম থাকার জন্য। এরপরে দেখব যে থ্যালিয়ামের ক্ষেত্রে একটা ইলেকট্রন বর্জন করছে পি থেকে, দ্বিতীয়বার যখন ইলেকট্রন বর্জন করতে হবে এস থেকে, সেই ইলেকট্রন বর্জন করতে বাধা দেবে, কারণ নিউক্লিয়াস বেশি করে ইলেকট্রন টেনে রাখছে। নিউক্লিয়াস কী করছে? ইলেকট্রনটা বেশি করে টেনে রাখছে। এরপরে দেখব থ্যালিয়ামের ক্ষেত্রে 3+ হওয়ার প্রবণতা অনেক কম হয়। এরপর আমরা দেখব যে থ্যালিয়ামের 3+ জারণ স্তরটা প্রবণতা খুব কম হবে 1-এর তুলনায়। তার মানে এই জারণ স্তরটা আনস্টেবল, এই ভ্যালেন্সি আনস্টেবল, আর এইটা কিন্তু স্টেবল। তাহলে থ্যালিয়াম 3+ জারণ স্তর সঙ্গে সঙ্গে কনভার্ট হয়ে যাবে +1-এ। Tl3+ সঙ্গে সঙ্গে কনভার্ট হয়ে যাবে +1 জারণ স্তর। তাহলে এখানে রিডাকশন ঘটে, নিজের জারণ সংখ্যা কমাচ্ছে, রিডাকশন অর্থাৎ রিডিউস হয়। তাহলে অপরকে অক্সিডাইজ করবে, যেহেতু অপরকে অক্সিডাইজ করছে তাহলে এইটা হবে অক্সিডাইজিং এজেন্ট। কেমন? তাহলে এটা হবে কি? অক্সিডাইজিং এজেন্ট। তাহলে থ্যালিয়াম 3+ হবে অক্সিডাইজিং এজেন্ট হিসেবে কাজ করবে। কেমন? তাহলে ধরো TlCl3 যদি রাখা হয় তাহলে এই কম্পাউন্ডটা অক্সিডাইজিং এজেন্ট, কারণ এখানে 3+ জারণ স্তর রয়েছে, অর্থাৎ থ্যালিয়ামের ক্ষেত্রে ভ্যালেন্সি 3। তবে বিশেষ কিছু ক্ষেত্রে এদের 3+ জারণ স্তর পাওয়া যায়, যেমন হাই ইলেকট্রোনেগেটিভ অ্যাটম যদি থাকে, হাই ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, যেমন দেখবো আমরা যে হাই ইলেকট্রন অ্যাটম হচ্ছে ফ্লোরিন F3। এখানে হাই ইলেকট্রন অ্যাটম বলতে ফ্লোরিন, অক্সিজেন, এই সমস্ত অ্যাটমগুলো যদি থাকে তখন কিন্তু 3+ জারণ স্তর বেশি স্টেবল হয়ে যায়। মানে ইন প্রেসেন্স অফ অক্সিজেন ও ফ্লোরিন থাকলে তখন দেখব 3+ জারণ স্তর বেশি স্টেবল হয় +1-এর তুলনায়। তার কারণ দেখব যে থ্যালিয়ামে 3+ জারণ স্তর এবং ফ্লোরিনে -1 জারণ স্তর, এদের মধ্যে স্থির তড়িৎ আকর্ষণ বল বা ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন ফোর্সটা বেশি হয় কার তুলনায়? থ্যালিয়াম +1 এবং ফ্লোরাইড -1। কারণ যেহেতু এখানে 3 পজিটিভ চার্জ আর -1 চার্জ আছে, তাহলে 3 পজিটিভ চার্জ -1 চার্জের মধ্যে ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন ফোর্স অনেক বেশি, আর এখানে +1 -1 চার্জ আছে, এটা কিন্তু কম হবে। যেহেতু এখানে ফোর্স বেশি, অর্থাৎ অ্যাট্রাকশন ফোর্স মানে আকর্ষণ বল বেশি, তাহলে দেখব এইটা তখন স্টেবল হয়ে যায় আর এইটা তখন আনস্টেবল হয়ে যায়। তো এই কারণে দেখব ফ্লোরিন এবং অক্সিজেন অ্যাটম যদি থাকে তাহলে কিন্তু 3+ অক্সিজেন স্টেবল, ফ্লোরিন অক্সিজেন বাদ দিয়ে কিন্তু আনস্টেবল, কারণ তাদের ক্ষেত্রে দেখব যে স্ট্রংলি অ্যাট্রাকশন ফোর্স পাওয়া যায় না, আবার তার উপর ইনার্ট পেয়ার এফেক্ট কাজ করছে। তাহলে 3+ অক্সিজেন স্টেটটা সঙ্গে সঙ্গেই রূপান্তর হয়ে যাবে +1 অক্সিডেশন স্টেটে, মানে TlAi3 ভেরি আনস্টেবল, পাওয়াই যাবে না।
এত আনস্টেবল পাওয়া যাবে না। তার কারণ এখানে কী হয় না, 3+, যেহেতু আই রয়েছে তাই 3+ কিন্তু ইনার্ট পেয়ার এফেক্টের জন্য অক্সিডেশন স্টেট পাওয়া যাবে না, +1-এ কনভার্ট হয়ে যাবে, +1-এ কনভার্ট হয়ে যাবে। তো এই কারণে এই সমস্ত কম্পাউন্ডগুলি এক্সিস্ট নেই, নট এক্সিস্ট করে না। আবার ধরো আমরা পরে যে গ্রুপটা রয়েছে কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, লেড। তাহলে এই সমস্ত এলিমেন্টগুলির ক্ষেত্রে আমরা দেখব যে দুই ধরনের জড়তা পাওয়া যায়, একটা 2+ আর একটা হচ্ছে 4+। ধরো আমি জার্মেনিয়ামের ক্ষেত্রে বলছি, এটা 2s, 3s, এটা 4s। তাহলে এখানে ইলেকট্রনিক কনফিগারেশন 4s2 অ্যান্ড 4p2, এই রকম ইলেকট্রনিক কনফিগারেশন আছে। তো জার্মেনিয়ামের ক্ষেত্রে প্রথমে এই 4p2 থেকে ইলেকট্রন বর্জন হবে, তাহলে -2 ইলেকট্রন। ইলেকট্রন যদি বর্জন হয় তাহলে এখানে 2+ উৎপন্ন করবে। আবার জার্মেনিয়াম 2+ ফার্দার কী হবে, এখানে 4s2 আছে, তো তাহলে এস থেকে আবার ইলেকট্রন বর্জন হবে। ইলেকট্রন বর্জন হলে জার্মেনিয়াম 4+ উৎপন্ন করবে। তো জার্মেনিয়ার ক্ষেত্রে 2+ অর্থাৎ জড়তা 2 এবং 4+ জড়তা 4, এই দুই ধরনের ভ্যালেন্সে দেখা যাবে। তাহলে এখানে যোজ্যতা দেখা যায় 2 এবং 4, প্রত্যেকটা ক্ষেত্রে 2, 4ই দেখাবে, মানে একই রকম। কার্বন 2, 4, সিলিকন 2, 4, জার্মেনিয়াম 2, 4, টিন 2, 4, লেডও 2, 4। টিনের ক্ষেত্রে কী হবে দেখো, টিনের ক্ষেত্রে আমরা দেখব ইলেকট্রন কনফিগারেশন 5s2 অ্যান্ড 5p2, একই ইলেকট্রন কনফিগারেশন, তাহলে একই রকম যোজ্যতা দেখাবে। টিন পি থেকে ইলেকট্রন বর্জন করলে SN2+, SN2+ আবার এস থেকে ইলেকট্রন বর্জন করে SN4+ উৎপন্ন করবে। তাহলে এখানে ভ্যালেন্সি হচ্ছে 2+ অ্যান্ড 4+, এই দুই ধরনের ভ্যালেন্সি দেখাবে, মানে যোজ্যতা = 2 অ্যান্ড 4, এই দুটো যোজ্যতা দেখাবে। লেডের ক্ষেত্রে কী হবে, লেডের ক্ষেত্রে একই রকম হবে, 6s2 6p2, রাইট। তো এখানে 5 10 ইলেকট্রন আছে আর 4 14 ইলেকট্রন রয়েছে। প্রথম পি থেকে ইলেকট্রন বর্জন করবে, তা লেড কী করবে, প্রথম পি থেকে ইলেকট্রন বর্জন করলে লেড 2+ সূত্র হবে। এবার লেড 2+ দেখো 6s2 ইলেকট্রন আছে, তাহলে এখানেও লেড 2+ আবার দুটো ইলেকট্রন বর্জন করতে পারে, হয়ে যাবে লেড 4+, তখন 6s0 হয়ে যাবে। তার মানে ভেতরের যে সেলটা রয়েছে সেটা সম্পূর্ণভাবে ইলেকট্রন দ্বারা ফুলফিল থাকবে, স্টেবল। তাহলে এখানে লেড 2+, লেড 4+। কিন্তু দেখো এখানে 4f-এ যে অরবিটাল ইলেকট্রন আছে আর 4f উপকক্ষ বা সাবসেলের আবরণী ক্ষমতা বা স্ক্রিনিং এফেক্ট মানটা অনেক কম হয়। স্ক্রিনিং এফেক্টের মানটা যখনই কমে যাচ্ছে তখন নিউক্লিয়াস বাইরের কক্ষ মানে 6s2 ইলেকট্রনকে বেশি করে আকর্ষণ করে, তীব্রভাবে আকর্ষণ করবে। তাহলে এই নিউক্লিয়াস রয়েছে, এই 6s2 ইলেকট্রন একে তীব্রভাবে আকর্ষণ করে আছে যাতে ইলেকট্রনটা না পেরিয়ে যায়। তার কারণ একটাই যে এর ভেতরে যে 4f রয়েছে 4f কী করছে, বাধা দিচ্ছে না, এইভাবে বাধা দিচ্ছে না। তাহলে এই নিউক্লিয়াস চার্জকে বাধা দিচ্ছে না, যার ফলে কী হয়, যখন বাধা দিচ্ছে না তখন নিউক্লিয়াসের চার্জ কী করবে না 6s2 ইলেকট্রনকে বেশি করে আকর্ষণ করে। এর ফলে এই দুটো ইলেকট্রন হয়ে যায় ইনার্ট, যে দুটো ইলেকট্রন আছে তাহলে ইনার্ট পেয়ার, আর একে বলা হয় ইনার্ট পেয়ার এফেক্ট। তো এফ উপকক্ষের আবরণী ক্ষমতা কম থাকার জন্য নিউক্লিয়াসের পজিটিভ চার্জ কী করবে, ওই 6s2 ইলেকট্রনকে তীব্রভাবে আকর্ষণ করবে। নিউক্লিয়াসে পজিটিভ চার্জ
চার্জ 6s2 ইলেকট্রনকে তীব্রভাবে আকর্ষণ করে ফলে কি দেখব যে 6s2 ইলেকট্রনগুলি ইনার্ট হয়ে যায় মানে বন্ডিংয়ে অংশগ্রহণ করে না তাহলে এর ফলে দেখব লেডের যে দুটি জারণ স্তর 2+ অ্যান্ড 4+, যেহেতু তীব্র আকর্ষণ বলা আছে তাহলে বন্ডিং অংশগ্রহণ করবে না, তার মানে 4+ জারণ স্তরটা স্টেবল হবে এইটা, 4+ তৈরি করা যাবে না। তবে কিছু কিছু ক্ষেত্রে হাই ইলেকট্রোনেগেটিভ অ্যাটম যেমন ফ্লুরিন বা অক্সিজেন যদি থাকে তখন কিন্তু 4+ জারণ স্তরটা স্টেবল। ফ্লুরিন বা অক্সিজেন অ্যাটম যদি থাকে তখন কিন্তু 4+ জারণ স্তর কিন্তু বেশি স্টেবল হয়, তার কারণ ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন ফোর্স মানে 4 PbO2 পাওয়া যায়। PbO2 মানে Pb4+এর সঙ্গে অক্সিজেন 2- স্ট্রংলি অ্যাট্রাকশন ফোর্স পাওয়া যাবে, কারণ 4+ আর 2- মধ্যে আকর্ষণ বলটা বেশি, তাহলে এটা স্টেবল হবে। কিন্তু আমরা দেখব PbI4 স্টেবল নয়, কারণ Pb4+এর সঙ্গে I-, এখানে কিন্তু স্ট্রংলি অ্যাট্রাকশন ফোর্স আসবে না, কারণ আইয়ের সাইজটাও অনেকটাই লার্জ, আর লার্জ হওয়ার জন্য সঙ্গে সঙ্গেই কনভার্ট হয়ে যাবে Pb2+, অর্থাৎ I- থেকে ইলেকট্রন গ্রহণ করে Pb2+-এ পরিণত হবে। তাহলে এখান থেকে কী বুঝলাম? এখানে বুঝলাম যে 4+ থেকে সঙ্গে সঙ্গে কনভার্ট হয়ে যাচ্ছে 2+, তার মানে রিডিউস হচ্ছে, তাহলে এইটা হবে অপরকে অক্সিডাইজ করবে, তাই এটাকে অক্সিডাইজিং এজেন্ট বলা হয়, অক্সিডাইজিং এজেন্ট। কেমন? এটাকে বলা হয় অক্সিডাইজিং এজেন্ট। তাহলে লেড 4+ হবে অক্সিডাইজিং এজেন্ট। তাহলে যে কোনো লেড 4+ কম্পাউন্ডগুলো প্রত্যেকটাই অক্সিডাইজিং এজেন্ট কাজ করবে। তাহলে দেখো এই গ্রুপের ক্ষেত্রে আমরা দেখব যতই আমরা ওপর থেকে নিচে আসছি, দেখো +4-এর জারণ স্তর কিন্তু কমে যাচ্ছে, বা +4-এর যে ভ্যালেন্সি সেটা কমে যাচ্ছে। তাহলে +4 বেশি দেখাবে কার্বন, তারপরে সিলিকন আছে, তারপরে জার্মেনিয়াম, তারপরে টিন, তারপরে লেড। Pb+4 দেখার প্রবণতা অনেক কম। একই রকমভাবে +2 কারা বেশি দেখাবে? লেড দেখাবে, তারপরে টিন দেখাবে, তারপরে জার্মেনিয়াম, তারপরে সিলিকন, তারপরে কার্বন। অর্থাৎ যতই আমরা এই গ্রুপের ক্ষেত্রে টপ টু বটম আসবো ততই কিন্তু +2 জারণ স্তর বৃদ্ধি পাচ্ছে, আর যতই আমরা উপর থেকে নিচে আসবো +4-এর জারণ স্তর ধীরে ধীরে হ্রাস পাচ্ছে। কেমন? এরপরে নেক্সট যে গ্রুপটা রয়েছে নাইট্রোজেন ফ্যামিলি, নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ। কেমন? নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ। এদের আমরা কত ধরনের যৌগা দেখব? ধরো আর্সেনিকের ক্ষেত্রে 4s2 অ্যান্ড 4p3 ইলেকট্রনিক কনফিগারেশন আছে। তাহলে আর্সেনিক প্রথমে P থেকে 3টে ইলেকট্রন বর্জন করে, বর্জন করলে আর্সেনিক 3+ তৈরি হবে। এই আর্সেনিক 3+ থেকে ফার্দার আবার 2টি ইলেকট্রন বর্জন করে, তাহলে আর্সেনিক হয়ে যাবে 5+ ইলেকট্রনিক কনফিগারেশন। তাহলে এই সমস্ত এলিমেন্টগুলি 3+ অ্যান্ড 5+ তৈরি করে, প্রত্যেকটাই আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ প্রত্যেকটা তৈরি করবে। কিন্তু লাস্ট এলিমেন্ট বিসমাথ 6s2 6p3 5d 10 ইলেকট্রন কনফিগারেশন অ্যান্ড 4f14। এখানে দেখো 4f14 ইলেকট্রন রয়েছে, তার মানে f অরবিটাল উপস্থিত, আর আবরণী ক্ষমতা কম হয়। আবরণী কম হওয়ার জন্য যে নিউক্লিয়াস রয়েছে বা ইলেকট্রনের পজিটিভ চার্জ রয়েছে, সেই পজিটিভ চার্জ এই 6s2 ইলেকট্রনকে তীব্রভাবে আকর্ষণ করবে।
তার মানে 6s2 ইলেকট্রনকে তীব্র আকর্ষণ করলে দেখব 6s2 ইলেকট্রন আর বন্ডিংয়ে অংশগ্রহণ করবে না। তাহলে এই নিউক্লিয়াস রয়েছে, এই ধরো 6s2, তো 6s2 ইলেকট্রনকে তীব্রভাবে আকর্ষণ করছে, যার ফলে এখান থেকে ইলেকট্রন বর্জিত হয়ে হায়ার ভ্যালেন্সি তৈরি করতে পারবে না। এটাকে বলা হয় ইনার্ট পেয়ার এফেক্ট। ইনার্ট পেয়ার এফেক্ট। তো ইনার্ট পেয়ার এফেক্টটা তখনই অ্যাপিয়ার হয় যখন এফ উপকক্ষে বা এফ অরবিটাল চলে আসে ইলেকট্রন ভর্তি করার জন্য, বা ইলেকট্রন কনফিগারেশনে এফ অরবিটাল আছে, তখন আরও বেশি জোরালো হয় যে বাইরের কক্ষে ইলেকট্রনকে তীব্রভাবে আকর্ষণ করার জন্য। যেহেতু এখানে 6s2 ইলেকট্রন এনার্ট হয়ে গেছে, তাহলে দেখব বিসমাথ বাইরের কক্ষে ইলেকট্রনটা হচ্ছে 6s2 6p3, 3টে ইলেকট্রন বর্জন করবে। বিসমাথ 3টে ইলেকট্রন বর্জন করলে Bi3+ উৎপন্ন করবে, কিন্তু Bi3+ থেকে আবার 2টি ইলেকট্রন বর্জন করতে ভীষণ কষ্টসাধ্য, কারণ কি এখানে ইনার্ট পেয়ার এফেক্ট কাজ করছে। তাহলে এই আলোচনা থেকে বুঝতে পারলাম যে বিসমাথ 3+টা বেশি স্টেবল বিসমাথ 5+এর তুলনায়। আবার এটা থেকে বুঝলাম যে বিসমাথ 5+ থেকে আমরা যখন বিসমাথ 3+ হয়ে যাচ্ছে, অর্থাৎ আনস্টেবল থেকে স্টেবল হয়ে যাচ্ছে, তখন রিডিউস করছে। রিডিউস তার মানে অপরকে অক্সিডাইজ করবে, অর্থাৎ এইটা অক্সিডাইজিং এজেন্ট। অক্সিডাইজিং এজেন্ট। ইনার্ট পেয়ার এফেক্টের জন্য আমরা দেখব যতই এই নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ যতই নিচে দিকে আসবো, আমরা দেখব যে +3 অক্সিজেন স্টেটটা বৃদ্ধি পাচ্ছে ইনার্ট পেয়ার এফেক্টের জন্য। কেমন? তাহলে বিসমাথ 3+ অক্সিজেন স্টেটটা বেশি স্টেবল হবে। দেখব Sb3+, আর্সেনিক 3+, ফসফরাস 3+, নাইট্রোজেন 3+। কিন্তু যতই আমি নিচ থেকে উপরে যাব, মানে ফ্রম বটম টু টপ, তখন +5 অক্সিজেন স্টেটটা বৃদ্ধি পাবে। তার মানে N+5 অক্সিজেন স্টেট বেশি হবে, ফসফরাস +5 অক্সিজেন স্টেট, তারপরে আর্সেনিক +5 অক্সিজেন স্টেট, তারপরে আসবে Sb+5 অক্সিজেন স্টেট, তারপরে বিসমাথ +5 অক্সিজেন স্টেট, এই রকম থাকবে। কেমন? তবে ওই একটি কারণের জন্য, বা অক্সিজেন এবং ফ্লুরিন অ্যাটম যদি থাকে, তাহলে কিন্তু বিসমাথের ক্ষেত্রে তখন কিন্তু +5 অক্সিজেন স্টেটটা বেশি স্টেবল +3 তুলনায়, একমাত্র ফ্লুরিন এবং অক্সিজেন অ্যাটম যদি থাকে। ফ্লুরিন আর অক্সিজেন অ্যাটম থাকে, তখন দেখবে +5 অক্সিজেন স্টেট বেশি স্টেবল +3 তুলনায়। তাহলে এইভাবে আমরা যে কোনো এলিমেন্টের ক্ষেত্রে সে কতগুলো ইলেকট্রন বর্জন করতে পারে এবং তার ভ্যালেন্সি কত হতে পারে আমরা সহজে বুঝতে পারছি। আমরা এস ব্লক বললাম, ডি ব্লকের ক্ষেত্রে ভ্যারিয়েবল দেখলাম, আর পি ব্লকের ক্ষেত্রেও ভ্যারিয়েবল দেখলাম। কেমন? এবার আমরা অ্যাননের ক্ষেত্রে দেব, অ্যানন কতগুলো ইলেকট্রন গ্রহণ করেছে, বা কোনো অ্যাটম যখন অ্যানন তৈরি হবে, সেই অ্যানন তৈরি করার জন্য কতগুলো ইলেকট্রন গ্রহণ করবে। তাহলে অ্যানায়ন কীভাবে হতে পারে? অ্যানায়ন না, অ্যাটম ইলেকট্রন গ্রহণ করে, অ্যানায়ন গঠন করে। অ্যাটমগুলি ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়ন গঠন করবে। তো কতগুলো ইলেকট্রন গ্রহণ করবে? যতগুলো ইলেকট্রন গ্রহণ করতে পারলে ওই অ্যাটমটা ইলেকট্রনিক কনফিগারেশন স্টেবল হবে, ঠিক ততগুলি ইলেকট্রন গ্রহণ করবে। তাহলে যতগুলি ইলেকট্রন গ্রহণ করলে ইলেকট্রনিক কনফিগারেশন স্টেবল হবে, ততগুলোই ইলেকট্রন গ্রহণ করবে। ততগুলি ইলেকট্রন গ্রহণ করে। কেমন?
ধরো আমরা হ্যালোজেনটা দেখি, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তাহলে এদের ইলেকট্রনিক কনফিগারেশন দেখো 2s2 2p5 ইলেকট্রনিক কনফিগারেশন। তাহলে পি উপকে 5টা ইলেকট্রন আছে, তো একটা ইলেকট্রন গ্রহণ করবে। একটা ইলেকট্রন গ্রহণ করলে স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন আসবে। তাহলে দেখো এই একটা ইলেকট্রন যদি গ্রহণ করতে পারে তাহলে 2s2 2p6 ইলেকট্রন বিন্যাস আসবে, তখন হয়ে যাবে এ মাইনাস ইলেকট্রনিক কনফিগারেশন, রাইট। ক্লোরিন কি করবে, একটা ইলেকট্রন গ্রহণ করবে, করলে Cl মাইনাস ইলেকট্রনিক কনফিগারেশন। Br ফার্দার 1 ইলেকট্রন গ্রহণ করবে, করলে Br মাইনাস ইলেকট্রনিক কনফিগারেশন। সিমিলার ওয়ে I একটি ইলেকট্রন গ্রহণ করবে, করলে I মাইনাস ইলেকট্রনিক কনফিগারেশন আসবে। তো এই রকম কনফিগারেশন আসবে, এ মাইনাস, Cl মাইনাস, Br মাইনাস, আপ মাইনাস। তো এই সমস্ত অ্যানয়ের ক্ষেত্রে নাম হবে ফ্লোরাইড, ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড। অর্থাৎ এদের লাস্টে আমরা আই ডি যুক্ত করছি, যেমন ফ্লোরাইড, ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড। তাহলে আই ডি যুক্ত করা হয়, অর্থাৎ সিঙ্গেল অ্যাটম যখন অ্যানন সৃষ্টি হবে তার নামের শেষে আমরা আইড যুক্ত করে নামটা বলবো। তো একই রকমভাবে আমরা যদি দেখা চাই অক্সিজেন ফ্যামিলি, কেমন? অক্সিজেন ফ্যামিলিতে অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পলোনিয়াম আছে। তাহলে এদের ইলেকট্রনিক কনফিগারেশন দেখব 2s2 2p4 ইলেকট্রনিক কনফিগারেশন। এই রকম ইলেকট্রনিক কনফিগারেশন আছে, কেমন? তো অক্সিজেন করবে কি, দুটো ইলেকট্রন শর্ট আছে, কারণ পি উপকের সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা 6 হতে পারে। যেহেতু দুটো ইলেকট্রন শর্ট আছে তাহলে করবে কি, দুটো ইলেকট্রন গ্রহণ করবে, 2p4 প্লাস 2 ইলেকট্রন। দুটো ইলেকট্রন গ্রহণ করলে 2s2 2p6 ইলেকট্রনিক কনফিগারেশন আসবে। তো 2p6 ইলেকট্রন কনফিগারেশন মানে হচ্ছে এই অক্সিজেন দুটো ইলেকট্রন গ্রহণ করলো, করে 2 মাইনাস 3 হলো। তাহলে এদের প্রত্যেকটা একই গ্রুপে ইলেকট্রনিক কনফিগারেশন, এটা 2s2 2p4, এখানে 3s2 3p4 হবে, সেলেনিয়াম 4s2 4p4 হবে, টেলুরিয়াম 5s2 5p4, পলোনিয়াম 6s2 6p4। প্রত্যেকে দুটো করে ইলেকট্রন গ্রহণ করবে, গ্রহণ করলে স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন আসে। তার মানে এদের ক্ষেত্রে প্রত্যেকটা অ্যানন হবে 2 মাইনাস, s2 মাইনাস, সেলেনিয়াম 2 মাইনাস, টেলুরিয়াম 2 মাইনাস এবং পলোনিয়াম 2 মাইনাস। তো এদেরও শেষে আমরা লাস্টে আই ডি যুক্ত করব, নাম হবে অক্সাইড, সেলেনাইট, সালফাইড। ও তাহলে কী হবে, অক্সাইড হয়ে যাবে, অক্সিজেন থাকলে অক্সাইড, সালফার থাকলে সালফাইড, সালফাইড, এসি থাকলে সেলেনাইট, সেলেনাইট, সেলেনিয়াম থেকে সেলেনাইট। এইভাবে এদের নামগুলো হবে। নাইট্রোজেনের ক্ষেত্রে দেখো নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ। তাহলে এদের অ্যানন তৈরি করলে কতগুলো ইলেকট্রন গ্রহণ করবে, দেখো ইলেকট্রন কনফিগারেশন এইটা আছে। তাহলে স্টেবল করার জন্য পিউ পক্ষে আরও 3টে ইলেকট্রন প্রয়োজন, পিউ পক্ষে আরও 3টে ইলেকট্রন প্রয়োজন। তাহলে নাইট্রোজেন আরও 3টে ইলেকট্রন গ্রহণ করলে হবে N3 মাইনাস, কেমন? 3টে ইলেকট্রন যখন গ্রহণ করবে তখন ইলেকট্রন কনফিগারেশন দাঁড়াবে 2s2 2p6 ইলেকট্রনিক কনফিগারেশন। তাহলে এটা হয়ে যাবে নাইট্রাইট, নাইট্রাইট। দেখো এখানেও আইইডি যুক্ত হচ্ছে। তাহলে ফসফরাস কী হবে, 3টে ইলেকট্রন গ্রহণ করলে হয়ে যাবে p3 মাইনাস, তাহলে কী হবে, ফসফাইট, ফসফাইট, ঠিক আছে। তাহলে এইভাবে এদের নামকরণ হবে। তাহলে সিঙ্গেল অ্যাটম যদি নেগেটিভ চার্জ থাকে তাহলে নামের শেষে আমরা আইড যুক্ত করে নামটা বলবো। এছাড়াও আমরা অ্যানন পাবো পলি অ্যাটমিক অ্যানন, মানে এই সমস্ত অ্যাননের মধ্যে দেখব একের বেশি সিঙ্গেল অ্যাটম আছে, পলি অ্যাটমিক অ্যানন, পলি অ্যাটমিক অ্যানন। তো অ্যানন এগুলো যেখানে একের বেশি অ্যাটম রয়েছে, একের বেশি অ্যাটম দিয়ে অ্যানন গঠিত হয়, অ্যানন গঠিত হয়। একের বেশি অ্যাটম দিয়ে অ্যাননটা গঠিত হবে, সেগুলো হচ্ছে পলি অ্যাটমিক অ্যানন, কেমন? ধরো SO4,
PO4 ClO4, SO2 মাইনাস হয়, এটা 3 মাইনাস, এটা -1। তাহলে এখানে দেখো যে অ্যাননগুলো গঠিত হচ্ছে সেগুলো হচ্ছে 4টে অক্সিজেন আছে, একটা সালফার আছে, মোট 5টা। এখানেও 5টা, এখানেও 5টা। কেমন? এখানে দেখা যায় SiO4 4 মাইনাস দেখা যায়। তাহলে এইগুলোর নাম কী হবে? দেখো পলি অ্যাটমিক অ্যাননের ক্ষেত্রে নাম কী হবে? দেখো সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, এদের 4টে করে অক্সিজেন দিচ্ছে, 4টে করে অক্সিজেন। এখানে অক্সিজেন স্টেট হবে 4 মাইনাস, এটা 3 মাইনাস, এটা 2 মাইনাস, এটা -1। এটা বলা হয় সিলিকেট, ফসফেট, সালফেট, পারক্লোরেট। সিলিকেট, ফসফেট, সালফেট, আর হচ্ছে পারক্লোরেট, ক্লোরেট। দেখো লাস্টে সবই এর যুক্ত আছে, লাস্টে সবই এর যুক্ত আছে। আর এদের দেখো ফসফরাসের অক্সিডেশন স্টেট কত হবে? এখানে দেখো সিলিকন 4+ হচ্ছে, ফসফরাসে হচ্ছে 5+ হচ্ছে, সালফারের 6+, আর Cl 7+। এইরকম অক্সিডেশন স্টেট হচ্ছে। তার মানে এলিমেন্টের হাইয়েস্ট অক্সিজেন স্টেট, কারণ সিলিকনের ক্ষেত্রে কার্বনের ক্ষেত্রে হাইয়েস্ট অক্সিজেন স্টেট হচ্ছে 4+ হয়। ফসফরাসের ক্ষেত্রে একটি নাইট্রোজেন ফসফরাসের ক্ষেত্রে দুটো জানস্তর পাওয়া যায়, একটা 3+, একটা 5+ হচ্ছে। সালফারের ক্ষেত্রেও দেখবো আমরা 4+ এবং 4+ এবং 6+ পাওয়া যায়। Cl এর ক্ষেত্রে আমরা দেখবো যে এখানে 7+ আছে। তাহলে হাইয়েস্ট অক্সিজেন স্টেট দিয়ে যে সমস্ত অক্সিজেন দিয়ে অ্যানন তৈরি হবে তাতে লাস্টে এর যুক্ত হবে। কেমন? ধরো 4+ দিয়ে আমরা যদি অক্সিজেন 4+ আছে, তো এটা 2 আছে, তাহলে 4+ দিয়ে যদি করি আমরা, তাহলে কী হবে? এটার নাম কী হবে? এটার নাম হবে সালফাইড। আইটি যুক্ত হবে, যেমন NO2 মাইনাস, নাইট্রোজেন দেখো এখানে 3+ অক্সিজেন স্টেট, নাইট্রোজেন দুটো অক্সিজেন স্টেট হয়, একটা 3+, একটা 5+, তাহলে এইটা হচ্ছে নাইট্রাইট। কিন্তু দেখো সর্বোচ্চ যদি করে দিই এই মাইনাস, দেখো 5+, তাহলে হয়ে যাবে নাইট্রেট। তাহলে কোনো এলিমেন্টে যখন লোয়েস্ট অক্সিজেন স্টেট দিয়ে অক্সিজেনের সঙ্গে অ্যানন তৈরি করবে তখন আমরা ITE যুক্ত করব, ITE। আর যখন হাইয়েস্ট হয়ে যাবে তখন হয়ে যাবে AT। যেমন দেখব কার্বনেট দেখো এখানে প্লাস ফর অক্সিজেন স্টেট আছে, তাহলে CO3 2- হয়ে যাবে কার্বনেট। NAT, এই কার্বনেট হয়ে যাবে CO3 2-। ওকে, তাহলে এগুলো হচ্ছে প্রত্যেকটা পলি অ্যাটমিক অ্যানন। এবার আমরা পড়ব ল্যাটিস এনার্জি, অর্থাৎ আয়নিক বন্ড। আয়নিক বন্ড সম্বন্ধে জানব। প্রথমে আমরা পড়ব ল্যাটিস এনার্জি কাকে বলে? এক মোল গ্যাসীয় ক্যাটনের সঙ্গে 1 মোল গ্যাসীয় অ্যানন পরস্পর যুক্ত হয়ে 1 মোল আয়নিক কম্পাউন্ড তৈরি করলে যে পরিমাণ শক্তি রিলিজ ঘটে সেই পরিমাণ শক্তি বলবো আমরা ল্যাটিস এনার্জি বলতে বোঝায় 1 মোল গ্যাসীয় ক্যাটন, অর্থাৎ ক্যাটনটা গ্যাসীয় অবস্থায় থাকতে হবে, গ্যাসীয় ক্যাটন ও 1 মোল গ্যাসীয় অ্যানন পরস্পর যুক্ত হয়ে 1 মোল আয়নীয় যৌগ গঠন করে। এর ফলে যে পরিমাণ শক্তি রিলিজ হয়, শক্তি নির্গত হয়,
নির্গত হয় তা হলো ল্যাটিস এনার্জি, ল্যাটিস শক্তি। ওকে, তাহলে একমোল গ্যাসীয় ক্যাটন ও একমোল গ্যাসীয় অ্যানন পরস্পর যুক্ত হয়ে একমোল আয়নীয় যৌগ গঠন করে, আর এর ফলে যে পরিমাণ শক্তি নির্গত হয় তা হলো ল্যাটিস এনার্জি। ধরে নাও একমোল গ্যাসীয় ক্যাটন আছে, 1 ইউনিট পজিটিভ চার্জ গ্যাসীয় অবস্থা আছে, আর একমোল গ্যাসীয় অ্যানন আছে গ্যাসীয় অবস্থায়। পরস্পর যুক্ত হবে, যুক্ত হয়ে এ বি আয়নীয় যৌগ গঠন করবে। করলে এখান থেকে শক্তি রিলিজ হবে, যে পরিমাণ শক্তি রিলিজ হচ্ছে সেই পরিমাণ শক্তি বলে আমরা ল্যাটিস এনার্জি। তাহলে এখানে শক্তি উৎপন্ন হবে প্লাস শক্তি, আর যে পরিমাণ শক্তিটা উৎপন্ন হচ্ছে এই শক্তি বলে আমরা ল্যাটিস এনার্জি। তাহলে একটা কথা মনে রাখবে, যখন কোনো কিছু পরস্পর যুক্ত হয় তখন কিন্তু শক্তি রিলিজ হয়, আর যখন কোনো কিছু আমরা শক্তি দিয়ে সেপারেট করতে পারি, আর শক্তি যখন রিলিজ হচ্ছে তখন কিন্তু পরস্পর যুক্ত হবে। কেমন? তাহলে এই পরিমাণকে ল্যাটিস এনার্জি বলা হয়। তো এই ল্যাটিস এনার্জি কার উপর নির্ভর করবে? ল্যাটিস এনার্জি নির্ভর করবে যে এই আয়নের পজিটিভ এবং নেগেটিভ চার্জের ওপর। কারণ কি, যত বেশি পজিটিভ চার্জ হবে, কত বেশি নেগেটিভ চার্জ হবে, ততক্ষণ তাদের মধ্যে কি ইলেকট্রোস্ট্যাটিক ইন্টারাকশান বেশি হবে। আর নির্ভর করছে তাদের মধ্যে দূরত্ব। তো ল্যাটিস এনার্জিকে আমরা ইউ দ্বারা প্রকাশ করব, ইউ দ্বারা প্রকাশ করব। তাহলে এই ইউ এনার্জিটা আমরা দেখব চার্জের গুণফলের সমানুপাতিক। মানে ধরো চার্জ রয়েছে, ক্যাটনের চার্জ 2+ পজিটিভ, এই পজিটিভ চার্জ, আর নেগেটিভ চার্জ হচ্ছে এটা রয়েছে, এদের গুণফলের সমানুপাতিক এবং তার দূরত্বের ব্যস্তানুপাতিক। অর্থাৎ পজিটিভ চার্জ যত বেশি হবে, নেগেটিভ চার্জ তত বেশি হবে, তাদের মধ্যে ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন ফোর্স বেশি হবে, তার মানে তাদের ল্যাটিস এনার্জি বেশি। আর দূরত্ব যত ছোট হবে ল্যাটিস এনার্জি তত বেশি হবে। এখানে ইউটা হচ্ছে ল্যাটিস এনার্জি, ল্যাটিস এনার্জি, ল্যাটিস শক্তি। ল্যাটিস শক্তি কিছু নয়, কোনো একটা ক্যাটন এবং অ্যানোনের মধ্যে যে ইন্টারাকশন হয়, যার ফলে যে শক্তিটা নির্গত হয়, সেই পরিমাণ শক্তি বলা হয় ল্যাটিস এনার্জি। এইটা হচ্ছে পজিটিভ চার্জ, পজিটিভ চার্জ, আর এইটা হচ্ছে নেগেটিভ চার্জ, তাই গুণফলের সমানুপাতিক। ধরো আমরা যদি ম্যাগনেসিয়াম অক্সাইড বলি, তাহলে কি দেখবো, ম্যাগনেসিয়াম 2+ চার্জ, অক্সিজেন 2-। তাহলে এই পজিটিভ চার্জ, এই নেগেটিভ চার্জ, এদের মধ্যে কী হবে, একটা কুলম্বিক অ্যাট্রাকশন ফোর্স কাজ করবে, যেটা বলা হয় ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন ফোর্স। এবং এদের মধ্যে দূরত্ব রয়েছে, দুটো আয়নের মধ্যে দূরত্ব আছে, এই দূরত্ব হচ্ছে আর। আবার এই দূরত্ব উপর নির্ভর করে, যত দূরত্ব বাড়বে, দেখো যত দূরত্ব বাড়বে, ম্যাগনেসিয়াম 2+ এবং অক্সাইড 2-, যদি দূরত্ব এরকম হয়, তাই দূরত্ব বৃদ্ধি করলে তাদের মধ্যে আকর্ষণ বলটা কমে যাবে, তাহলে ল্যাটিস এনার্জি কমবে। তাহলে দেখো দুটি চার্জের মধ্যে যখন দূরত্ব বাড়বে তখন কিন্তু ল্যাটিস এনার্জি কমে যাবে, কারণ আমরা জানি দূরত্ব বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে আকর্ষণ বলটা কমে যায়, আর আকর্ষণ কমে গেলে ল্যাটিস এনার্জি কমবে। তাহলে এদের দূরত্ব যত কম হবে ততই কিন্তু তার ল্যাটিস এনার্জি আমরা দেখব যে বৃদ্ধি পাবে। দূরত্ব কমে গেলে ল্যাটিস এনার্জি বৃদ্ধি পাবে, কারণ আকর্ষণ বেশি হয়। কোনো আয়নীয় যৌগে যখন ল্যাটিস এনার্জি বেশি হবে তখন সেই আয়নীয় যৌগটা খুব বেশি স্টেবল। অর্থাৎ ল্যাটিস এনার্জি যদি বেশি হয়, ল্যাটিস এনার্জি যদি বেশি হয় তাহলে ওই আয়নীয় যৌগটি খুব সুস্থিত, মানে হাইলি স্টেবল। কেমন? ল্যাটিস এনার্জি যদি বেশিও হয় তাহলে ওই আয়নীয় যৌগটা খুবই সুস্থিত, অর্থাৎ স্টেবল আয়নিক কম্পাউন্ড। তার মানে ওই ধরনের কম্পাউন্ডকে ভাঙতে প্রচুর শক্তি লাগবে, যেহেতু স্টেবল হয়ে গেছে, মানে স্ট্রংলি অ্যাট্রাকশন ফোর্স। তাহলে এই ল্যাটিস এনার্জি নির্ভর করবে চার্জের গুণফলের সঙ্গে আর দূরত্বের ব্যস্তানুপাতিক। ধরো প্রথমে আমরা এক্সাম্পল দিই, ধরো সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড আর LCl3।
তাহলে এখানে কী হবে, সোডিয়াম +1 চার্জ আর Cl -1, ম্যাগনেসিয়াম 2+ চার্জ আর Cl -1, Al 3+ চার্জ আর Cl -1। দেখো প্রত্যেকটা সেল কিন্তু -1 করে চার্জ, কিন্তু সোডিয়াম দেখো +1, ম্যাগনেসিয়াম 2+ আর Al 3+। তাহলে এখানে যেহেতু 3+ পজিটিভ চার্জ বেশি আছে, তাহলে এদের মধ্যে অ্যাট্রাকশন ফোর্সটা বেশি হবে। তারপরে ম্যাগনেসিয়াম, তারপরে সোডিয়াম। তাহলে এখানে যেহেতু অ্যাট্রাকশন ফোর্স বেশি, তাহলে এর ল্যাটিস এনার্জি বেশি হবে, কারণ স্ট্রংলি অ্যাট্রাক্টেড, খুব বেশি করে অ্যাট্রাকশন করে থাকবে Cl মাইনাসকে। তাহলে এটা স্ট্রংলি অ্যাট্রাক্টেড, যেহেতু স্ট্রংলি অ্যাট্রাক্টেড তাহলে Al 3+ আমরা দেখব ল্যাটিস এনার্জি বেশি, তারপরে ম্যাগনেসিয়াম, তারপরে সোডিয়াম। ওকে, আবার ধরো লিথিয়াম ফ্লোরাইড, সোডিয়াম ফ্লোরাইড, পটাশিয়াম ফ্লোরাইড, রুবিডিয়াম ফ্লোরাইড এইরকম রয়েছে। লিথিয়াম ফ্লোরাইড, সোডিয়াম ফ্লোরাইড, পটাশিয়াম ফ্লোরাইড, রুবিডিয়াম ফ্লোরাইড, এই সমস্ত ক্ষেত্রে আমরা দেখব যে যতই আমরা উপর থেকে নিচে আসছি, তাহলে দেখো এদের চার্জটা একই আছে। লিথিয়াম M-, সোডিয়াম M-, পটাশিয়াম M-, রুবিডিয়াম M-। তাহলে চার্জ একই, প্রত্যেকটা 1 ইউনিট পজিটিভ চার্জ, 1 ইউনিট নেগেটিভ চার্জ, কিন্তু এদের মধ্যে দূরত্ব ডিফারেন্স আছে। কী দূরত্ব ডিফারেন্স আছে না, লিথিয়ামের সাইজ ছোট, রুবিডিয়ামের সাইজটা অনেকটাই লার্জ। তাহলে এখানে লার্জ সাইজ হওয়ার জন্য দূরত্ব বেশি, তার মানে রুবিডিয়াম +1 এবং ফ্লোরাইড -1 এর মধ্যে দূরত্ব বেশি হওয়ার জন্য এখানে ল্যাটিস এনার্জি কম, তাহলে এখানে ল্যাটিস এনার্জি কম হবে, ল্যাটিস এনার্জি কম আসবে। আর এখানে হবে ল্যাটিস এনার্জি বেশি, ল্যাটিস এনার্জি বেশি। তাহলে দেখো এখানে চার্জ একই আছে, কিন্তু দূরত্বর সঙ্গে ল্যাটিস এনার্জি পরিবর্তন ঘটছে। তো লিথিয়াম ফ্লোরাইড বেশি হবে, তারপরে সোডিয়াম ফ্লোরাইড, তারপরে পটাশিয়াম ফ্লোরাইড, তারপরে রুবিডিয়াম ফ্লোরাইড, এই রকম ঘটনা ঘটবে। কেমন? তবে এখানে বলে রাখা দরকার যে চার্জটাই হচ্ছে মেন ফ্যাক্টর। কেমন? চার্জ ফ্যাক্টরটা বেশি করে ডমিনেট পাবে রেডিয়াস ফ্যাক্টর বা দূরত্ব ফ্যাক্টর বা ডিস্ট্যান্স বিটুইন টু আয়ন্স, একটা হচ্ছে ক্যাটন আর একটা হচ্ছে অ্যানন। তো চার্জ ফ্যাক্টরটা বেশি করে ডমিনেট পাবে, ডিস্ট্যান্সের তুলনায়, মনে রাখবে। ধরো এখানে দিয়ে হলো যে সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, আর দিয়ে হলো ম্যাগনেসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, আর দিয়ে হলো অ্যালুমিনিয়াম অক্সাইড। তাহলে এই 5টা আয়নিক কম্পাউন্ডের মধ্যে কোনটা বেশি ল্যাটিস এনার্জি? তাকে এখান থেকে আমরা অ্যালুমিনিয়াম 3+ পাবো, ক্যালসিয়াম 2+, ম্যাগনেসিয়াম 2+, পটাশিয়াম +1, সোডিয়াম +1, অক্সাইড 2- পাবো, মানে এখান থেকে কী পাবো, এই একটা ক্যাটন Al3+ আর অক্সাইড 2-, আর ম্যাগনেসিয়াম থেকে ম্যাগনেসিয়াম 2+, অক্সাইড 2-, ক্যালসিয়াম 2+, অক্সাইড 2-। কেমন? তাহলে এখানে দেখো বেশি চার্জ 3+এর সঙ্গে 2-, রাইট, 3+, 2-, এদের চার্জের গুণফলটা বেশি হবে, মানে 3 এর সঙ্গে 2 গুণ করলে দেখো 6 হচ্ছে, চার্জের গুণফল বেশি হবে, কারণ ল্যাটিস এনার্জি চার্জের গুণফলের সমানুপাতিক। আর এখানে 2 × 2 করলে 4 হবে, 2 × 2 করলে 4 হবে। তাহলে যেহেতু এখানে গুণফলটা বেশি হচ্ছে, তাহলে বলতে পারি যে Al2O3 হাই ল্যাটিস এনার্জি। তারপরে এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে। যেহেতু এখানে চার্জ গুণফল একই হয়ে গেছে, কিন্তু ম্যাগনেসিয়ামের তুলনায় ক্যালসিয়ামের সাইজটা বড়, আর সাইজ লার্জ হলে তার ডিস্ট্যান্স লার্জ হবে। যেহেতু ডিস্ট্যান্স লার্জ হয়ে যাচ্ছে, তাহলে এর ল্যাটিস এনার্জি কমে যাবে। তার মানে ম্যাগনেসিয়াম অক্সাইড আসবে, তারপরে ক্যালসিয়াম অক্সাইড, তারপরে আসবে এই দুটোর মধ্যে কোনটা, দুটোই চার্জ একই, সোডিয়াম প্লাস Cl-, পটাশিয়াম প্লাস Cl-। যেহেতু পটাশিয়ামের সাইজটা বড়, তাহলে দেখব এর ল্যাটিস এনার্জি কম। তারপরে আসবে আমাদের সোডিয়াম ক্লোরাইড এবং পটাশিয়াম ক্লোরাইড, এইরকম আসবে। যদি পলিঅ্যাটমিক অ্যানন থাকে, যদি পলিঅ্যাটমিক অ্যানন থাকে, মানে পলিঅ্যাটমিক হচ্ছে ধরো সালফেট, কার্বনেট,
এই সমস্ত, কেমন, সালফেট, কার্বনেট, ফসফেট, নাইট্রেট, এই সমস্ত যদি থাকে তখন কিন্তু আমরা দেখব যে লার্জ সাইজ ক্যাটন লার্জ সাইজ অ্যাননকে স্টেবিলাইজ করছে। তখন আমরা এইটা দিয়ে ব্যাখ্যা করব যে লার্জ সাইজ ক্যাটন স্টেবিলাইজ করে মানে স্টেবল করছে লার্জ সাইজ অ্যাননকে, লার্জ সাইজ অ্যানন। নাম্বার 2 ধরে স্মল সাইজ ক্যাটন স্টেবিলাইজ করে স্মল সাইজ অ্যানন, কেমন, যত লার্জ সাইজ ক্যাটন হবে তত লার্জ সাইজ অ্যাননকে স্টেবিলাইজ করবে। তাহলে এই সমস্ত পলি অ্যাটমিক অ্যাননগুলো কিন্তু লার্জই হয়, কারণ অনেকগুলো অ্যাটম একসঙ্গে যুক্ত আছে, তাহলে সাইজটা লার্জ হবে। তাহলে এই সমস্ত যদি অ্যানন থাকে তাহলে লার্জ সাইজ ক্যাটনকে স্টেবিলাইজ করবে। যেমন ধরো আমরা বলতে পারি বেরিলিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট, আর স্ট্রনশিয়াম কার্বনেট, বেরিয়াম কার্বনেট। তাহলে কার্বনেট যেহেতু লার্জ আছে তাহলে এদের মধ্যে লার্জ ক্যাটন কে আছে, সবচেয়ে বেশি লার্জ ক্যাটন হচ্ছে বেরিয়াম। তাহলে বেরিয়ামে ল্যাটিস এনার্জি সবচেয়ে বেশি হবে। বেরিয়াম কার্বনেট, তারপরে স্ট্রনশিয়াম কার্বনেট, তারপরে ক্যালসিয়াম কার্বনেট, তারপরে ম্যাগনেসিয়াম কার্বনেট, তারপর হবে বেরিলিয়াম কার্বনেট। ওকে, ধরো যদি বলি যে সোডিয়াম সালফেট, লিথিয়াম সালফেট, পটাশিয়াম সালফেট, রুবিডিয়াম সালফেট, এদের মধ্যে ল্যাটিস এনার্জি কার বেশি হবে? যেহেতু সালফেটটা আমরা দেখব লার্জ অ্যানন, তাহলে লার্জ ক্যাটন বলতে এখানে তো সবচেয়ে লার্জ হচ্ছে রুবিডিয়াম। তো রুবিডিয়াম সালফেট হবে এখানে ল্যাটিস এনার্জি সবচেয়ে বেশি। তারপরে পটাশিয়াম সালফেট, তারপরে হবে সোডিয়াম সালফেট, তারপরে হবে লিথিয়াম সালফেট। এইরকম হবে রুবিডিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, তারপরে লিথিয়াম। কারণ আমরা যখন দেখব যে লার্জ অ্যানন রয়েছে তাদের লার্জ ক্যাটনগুলিকে বেশি করে স্থায়িত্ব প্রদান করবে, কেমন। তাহলে এইভাবে আমরা ল্যাটিস এনার্জি তুলনা করতে পারবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।